সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেনপি শেয়ার আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। এই মুহূর্তে দাঁড়িয়ে লটস অফ থিংস আর হ্যাপেনিং আমাদের ইন্ডিয়ান ফুটবলে, বিশেষ করে ট্রান্সফার মার্কেটে প্লেয়ার রিলেটেড, কোচ রিলেটেড বহু ঘটনা কিন্তু সামনে আসছে, কনফার্মেশন সামনে আসছে, রিউমার বা স্ট্রং রিউমার, ফাইনাল স্টেজের দিকে এগিয়ে যাওয়ার রিউমার সামনে আসছে। সব কিছু নিয়েই কথা বলবো। আর আজকে মোটামুটি রাতটা একটা ইম্পর্টেন্ট রাত ফর দ্য মাদ্রিদ ফ্যান্স, কারণ আজকে রাত্রিরে কিন্তু এমবাপ্পের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা রিয়াল মাদ্রিদের তরফ থেকে আসতে পারে। নিশ্চিতভাবে এটা একটা আমার পার্সোনাল মেসেজ ছিল রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের জন্য, এবং অবশ্যই কালকের দিনটা আবার অল ওভার ইন্ডিয়ান ডেমোক্রেসির দিকে তাকালে দেখা যাবে যে এই দিনটা আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো ব্যাক টু ব্যাক বিভিন্ন রকম ইম্পর্টেন্স নিয়ে কিন্তু দিন ভর্তি রয়েছে। যাই হোক, আমরা দাঁড়িয়ে থাকবো ইন্ডিয়ান ফুটবলের ওপরে আজকের এই ভিডিওতে, যেখানে প্রথম বিষয় যেটা শেয়ার করা রয়েছে সেটা নিশ্চিতভাবেই কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেটা এসে গেছে চেন্নাই এনএফসির তরফ থেকে। তারা অফিসিয়ালি আজকে কিন্তু জিতু অর্থাৎ জিতেন্দ্র কুমার সিং তার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 2 বছরের চুক্তিতে কিন্তু জিতু সাইন করেছে চেন্নাই এনএফসিতে, এবং এটা একটা ওয়েন কোয়েলের সিগনেচার। ওয়েন কোয়েলের এটা পার্সোনাল একটা সিগনেচার। তিনি যেভাবে জামশেদপুরে জিতুকে খেলাতেন, যেভাবে তিনি দেখতেন তার পজিশনটাকে, সেটা কোথাও চেন্নাইতে তিনি আবারও রিফ্লেক্ট করবেন, তাকে মাল্টিপল পজিশনে তিনি ইউজ করবেন, জিতুকে আমরা আবারও একটা ভালো ফর্মে ফিরে আসতে দেখতে পারি। তো এই 2 বছরের জার্নিটা চেন্নাই এনএফসি জার্সিতে জিতুর কতটা ভালো হয় অবশ্যই দেখার বিষয় হবে। দ্বিতীয় যে বিষয়টা বলার রয়েছে, যেটা আরও একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, সেটা কিন্তু এসেছে ওড়িশা এফসির তরফ থেকে, যেটা নিয়ে কথা বলেছিলাম 24 মেতে। মানে সেই দিনকেই বলেছিলাম যে একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়ে গেছে যে রয় কৃষ্ণা কিন্তু ওড়িশা এফসিতেই থাকতে চলেছে। কারণ ওড়িশা এফসি খুব বেশি কিছু চেঞ্জ করবে না, জাস্ট একটা সিঙ্গেল বিদেশি প্লেয়ার চেঞ্জ হচ্ছে, সাই গোডার্ড বেরিয়ে যাচ্ছে, তার পরিবর্তে একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার আসছে, ব্যাস এর বাইরে আর কোনো চেঞ্জ আসছে না। বাকি 5 জন বিদেশি কিন্তু কন্টিনিউ করবে, ডিফেন্সটা সলিড রয়েছে, মাঝমাঠে একটা চেঞ্জ এবং ফরওয়ার্ড লাইনটা অপরিবর্তিত থাকছে। এবং রয় কৃষ্ণার সাথে 2025 অবধি কিন্তু ওড়িশা এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে, আরও 1 বছর আমরা রয় কৃষ্ণাকে ওড়িশা এফসিতে দেখব, এবং সম্ভবত 2025টায় হয়তো ইন্ডিয়ান ফুটবলে বা আইএসএলে রয় কৃষ্ণার লাস্ট ইয়ার হতে পারে। গত বছরও শোনা গেছিলো। যাই হোক, কতদিন অবধি আমরা রয় কৃষ্ণার ম্যাজিক সেটা এনজয় করতে পারি সেটাই হবে আসল দেখার বিষয়। এরপর কিছু রিউমার বা বিভিন্ন রকম যা মার্কেটে আপডেট রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে হবে, যার মধ্যে প্রথমটা হচ্ছে মোহনবাগান কোচ রিলেটেড। দেখো, দীর্ঘদিন ধরে একটা বড় টানাপোড়েন বা একটা টালবাহানা চলছিল যে মোহনবাগানের কোচ সিলেকশনটা কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে। কারণ একটা স্ট্রং জায়গা তৈরি হয়েছিল, সেটা হাবাসের প্রেস কনফারেন্সই হোক বা বিভিন্ন আর্টিকেল থেকে উঠে আসা ব্যাপারই হোক, যে অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু ভীষণভাবে দৌড়ে রয়েছেন মোহনবাগানের আগামী সিজনে কোচ হওয়ার জন্য। এবং এটা তো ঠিক কথাই যে এই সিজনে হাবাস আসার পর থেকে যেভাবে মোহনবাগান চেঞ্জ হয়েছে, এবং তিনি নিজে প্রেস কনফারেন্সে বলেছেন যে আমার কথাবার্তা চলছে, তো সেই জায়গাটা একটা পজিটিভ ওয়েতে কিন্তু বহু মোহনবাগান ফ্যান্স নিয়েছিল। দীর্ঘদিন ধরে সেটা নিয়ে কথা বলেছি, কিন্তু আপাতত দীর্ঘ টাল বাহানার পর যেটা মনে করা হচ্ছে যে না, মোহনবাগানে হয়তো আমরা আর অ্যান্তোনিও লোপেজ হাবাসকে হেড কোচ হিসেবে নাও দেখতে পারি। কোচিং পজিশনে হয়তো নতুন কোনো মুখ আসতে চলেছে, হয়তো অ্যান্তোনিও লোপেজ হাবাস তাকে টিডি হিসাবে আবারও মোহনবাগান ম্যানেজমেন্ট ফিরিয়ে আনতে পারেন। সেই জায়গাতে একজন বেস্ট হেড কোচকে রিক্রুট করা হবে, যার হাতে টিমের গুরু দায়িত্বটা থাকবে, এবং পেছন থেকে সব রকমের টেকনিক্যাল যে হেল্প রয়েছে সেই হেল্প করার জন্য অ্যান্তোনিও লোপেজ হাবাস তিনি থাকবেন। তবে নিশ্চিতভাবেই সেটা এখনও একটা বড় প্রসেস কিন্তু বাকি রয়েছে, বেশ কিছু মিটিংস বাকি রয়েছে, তারপর গিয়ে এটা ফাইনাল হবে। এরপর অবশ্যই কথা বলতে হবে যে রুমারটা যেটা মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্ট্রং জায়গাতে গিয়ে রিচ করছে, সেটা অবশ্যই কিন্তু হুগো বুমোকে নিয়ে। কারণ হুগো বুমো মোহনবাগান ছাড়তে পারে, এবং তার জয়নিংটা কোথাও হতে পারে ওড়িশা এফসিতে, এবং ওড়িশা থেকে বিভিন্ন সোর্স যা বলছে যে জাস্ট একটা ম্যাটার অফ টাইম বাকি রয়েছে। সেই ম্যাটার অফ টাইমটা কেটে গেলেই কিন্তু হুগো বুমো অফিসিয়ালি ওড়িশা এফসি প্লেয়ার হয়ে যাবে, এবং তাকে মোহনবাগান কিন্তু ছেড়ে দিচ্ছে, এরকমই একটা আপডেট কিন্তু উঠে আসছে। এবার দেখো, মোহনবাগানের ক্ষেত্রে এই যে ফরওয়ার্ডের পজিশনটা বা অ্যাটাকিং যে পজিশনটা রয়েছে সেই জায়গাটা কিন্তু সিল্ড হয়ে গেছে। মানে তুমি জেমি ম্যাকলারেন অ্যান্ড জেসন কামিংসকে নাম্বার 9 হিসেবে ভেবে নাও সেন্টার ফরওয়ার্ডে, তাহলে অ্যাটাকিং রোলটাতে মানে অ্যাটাকিং মিডফিল্ডের রোলটাতে নাম্বার 10-এর রোলটাতে সেটা কিন্তু দিমি পেত্রাতস নিয়ে নিচ্ছে। তো সেই জায়গাতে আবারও একজন প্লেয়ারকে রাখা, তো কোথাও মাঝমাঠে যে ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু ঘেঁটে দেবে। তাহলে মাঝমাঠে যে একটা অপশনস পড়ে থাকছে সেটা একজন সেন্ট্রাল ডিফেন্সিভ
মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার হবে, যে অনেকটা নিচের দিক থেকে অপারেট করবে, সেরকম একজন প্লেয়ার আছে, মানে কাইন্ড অফ জনি কাউকো টাইপের একজন প্লেয়ার। সেটা অন্য প্লেয়ার হবে নিশ্চিতভাবেই, কিন্তু প্লেয়ারটার যে প্লেয়িং স্টাইলটা হবে সেটা হবে জনি কাউকোর মতো। তো সেই জায়গাতে হুগো বুমো কখনোই কিন্তু আর প্ল্যানিংয়ের মধ্যে নেই, তো এটা দীর্ঘদিন ধরে বুঝতে পারা যাচ্ছিল। এবং সেই জায়গাতেই বারবার করে ওড়িশা এফসি, বেঙ্গালুরু এই ক্লাবগুলো ট্রাই করেছে। ফাইনালি ওড়িশা এফসি তারা এই ফাইটটাতে টিকে রয়েছে এবং সম্ভবত ওড়িশা এফসিতে হুগো বুমো কোথাও মুভ করতে পারে। দেখা যাক সেটা কত তাড়াতাড়ি হয়, কতটা প্রসেস এখনও বাকি রয়েছে, কি কি কাজ বাকি রয়েছে। অবশ্যই যেটা সব থেকে ইন্টারেস্টিং জায়গা, যে ট্রান্সফার ফি কত হতে যাচ্ছে। যে হিউজ ট্রান্সফার ফিতে মোহনবাগান মুম্বাই থেকে হুগোকে নিয়ে এসেছিল, তার তো একটা বড় রিকভারি নিশ্চিতভাবে মোহনবাগান করতে চাইবে। 2 বছরের কন্ট্রাক্ট তার বাকি রয়েছে, তো একটা বড় প্রসেস কিন্তু বাকি রয়েছে, তার জন্য একটু পেশেন্স রাখতে হবে। তবে হ্যাঁ, এটা একটা পজিটিভ ওয়েতেই কিন্তু এগোচ্ছে, যতটুকু ওড়িশা থেকে যা আপডেট উঠে আসছে সোর্স মারফত, সেইটুকুই বললাম। এরপর অবশ্যই দু ভাই কিন্তু ইস্টবেঙ্গলে জয়েন করতে যাচ্ছে, যেই দুটো কিন্তু বড় সিগনেচার হতে পারে। একটা প্লেয়ার নিশ্চিতভাবেই সিনিয়র টিমে একটা বড় প্রসপেক্ট হতে পারে, এবং আরেকটা প্লেয়ার জুনিয়র টিমে মানে রিজার্ভ টিমের ক্ষেত্রে বড় প্রসপেক্ট হতে পারে। সাজি ব্রাদার্স, এই গত সিজনে আমরা দেখেছি যে গিল ব্রাদার্স এসেছে ইস্টবেঙ্গল, কিন্তু প্রভসুখান সিং গিলকে যেমন সই করিয়েছিল, ঠিক তার পাশাপাশি তার দাদা গুরসিমরাত সিং গিল, গোলকিপার এবং ডিফেন্ডার, দুজনকেই সই করিয়েছিল। তো আবারও সেই ব্রাদার্স কিন্তু আমরা ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পারি। তবে এই ক্ষেত্রে হয়তো সিনিয়র টিমে একসাথে দুজনকে নাও দেখা যেতে পারে। এই দুটো সিগনেচারের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যালেক্স সাজি, যেটা অনেক দিন আগেই কিন্তু অলমোস্ট ডিল ডান হয়েই পড়ে গেছিলো। শুধুমাত্র তার যে বাকি পেপার ওয়ার্কস রয়েছে, বাকি যে ফর্মালিটিস রয়েছে, সেইটুকু পেন্ডিং ছিল। সেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্লেয়ারের যে মুভ, সেই মুভটা কিন্তু ইস্টবেঙ্গলে হয়ে গেছে। আর বহু দিন আগে, মানে দিন কেন বলছি, বোধহয় বহু মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ডিফেন্সের ক্ষেত্রে সলিডিটি আনার জন্য ইস্টবেঙ্গল কোন কোন প্লেয়ারকে টার্গেট করছে বা করা উচিত, স্পেশালি তখন করছে এরকম টাসনি করা উচিত। সেখানে আমি 5টা প্লেয়ারের নাম বলেছিলাম, এবং সবথেকে বড় কথা যে সেই 5 জন প্লেয়ার যে আমি নাম বলেছিলাম, তার মধ্যে 2টো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে সই করছে। একটা অলরেডি ডান হয়ে গেছে, সই করে ফেলেছে প্রভাত লাকড়া, এবং আরেকটা হচ্ছে অ্যালেক্স সাজির কথা আমি সেদিনকে কিন্তু বলেছিলাম। তো আমি আবারও বলছি, সেই দিনকেও প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছিল যে এই ধরনের ঝর্তি পড়তি প্লেয়ারকে ইস্টবেঙ্গল সই করাবে না, আরও বড় টার্গেট রয়েছে। বাট এরা যে কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে, এদের মধ্যে যে কতটা পোটেন্সিয়াল রয়েছে, যারা সারা বছরে হয়তো তাদের ম্যাচগুলো দেখেনি তারা বুঝতে পারবে না। তো সেই অ্যালেক্স সাজি কিন্তু ইস্টবেঙ্গলে জয়েন করছে। তার ফিজিক বলো, তার হাইট বলো, ডিফেন্সিভ এবিলিটিস বলো, এবং হায়দ্রাবাদ এফসি এই টোটাল ডুমড সিচুয়েশনে দাঁড়িয়েও যেভাবে ডিফেন্সে মোটামুটি একটা ভালো কাজ কিছু করে যাচ্ছিল, তার একটা বড় ক্রেডিট কিন্তু তোমাকে অ্যালেক্স সাজিকে দিতে হবে। ওর মধ্যে সমস্ত ধরনের সিনিয়রিটির যে মার্ক, সেটা কিন্তু অলরেডি এসে গেছে। ইন্ডিয়ান ফুটবলে দীর্ঘদিন ধরে রয়েছে, আই লিগ, আইএসএল ডেভেলপমেন্ট স্ট্রাকচারের মধ্যে দিয়ে উঠে এসেছে। ভালো প্লেয়ার, লং টার্মে ইস্টবেঙ্গল তাকে নিয়ে প্ল্যান করতে পারবে। তুমি তাকে লালচুং নুঙ্গার ব্যাকআপ হিসেবে ধরতে পারো, অথবা হিজেজি মেহেরের পাশে ধরতে পারো। আমি এইভাবেই কিন্তু বলেছিলাম বহুদিন আগে। এই প্লেয়ারটা কিন্তু রীতিমতো এই কার্লোস কুয়াদ্রাদের যে সিস্টেমটা রয়েছে, সেখানে রাতারাতি ফিট করে যাবে। তার মধ্যে সেই সব ধরনের কোয়ালিটি রয়েছে, এবং তার সাথে তার ভাই অ্যালান সাজি, এই প্লেয়ারটা আপাতত রয়েছে RFYC-তে, এবং এই প্লেয়ারটা আপাতত ডেভেলপমেন্টাল স্টেজে রয়েছে। তাকে রিজার্ভ টিমের জন্য নিয়ে আসা হবে, এবং প্লেয়ারটা কিন্তু অ্যাটাকিং পজিশনে, দুটো পজিশনে খেলতে পারে, একটা উইং, একটা ফরওয়ার্ড পজিশনে। ভালো প্লেয়ার, তাকে নিয়ে নার্চার করতে পারলে কিন্তু ইস্টবেঙ্গল একটা সাপ্লাই লাইন তৈরি হবে। তো সাজি ব্রাদার্স আসার পরে ইস্টবেঙ্গল কতটা মোবিলিটি পায়, কতটা সলিড একটা জোন তৈরি হয়, সেটা দেখার বিষয় হবে। তবে যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বারবার বলে এসেছি এর আগে যতগুলো ডোমেস্টিক সিগনেচারের কথা হয়েছে, যে আগের বারের থেকে এইবারের ডোমেস্টিক সিগনেচার একটু আপগ্রেডেড লাগছে। আগের বারের থেকে ডোমেস্টিক সিগনেচারের ক্ষেত্রে, মানে ডোমেস্টিক একটা কোয়ালিটি সেট আপ বিল্ডিংয়ের ক্ষেত্রে কোথাও কার্লোস কুয়াদ্রাতকে কিন্তু ভীষণভাবে প্ল্যানিং ওয়াইজ আমরা এগোতে দেখছি, যেটা ভীষণভাবে এর আগে দরকার ছিল। হয়তো বারবার ফ্রিকোয়েন্ট কোচ চেঞ্জের ফলে সেটা হয়নি, বা এমনও হতে পারে যে ম্যানেজমেন্টের তরফ থেকে যে সদিচ্ছাটা থাকে সেটা আমরা দেখতে পাইনি, কিন্তু এইবারে সেটা কার্লোস কুয়াদ্রা তিনি কিন্তু তুলে আনছেন। যেহেতু তিনি অনেকদিন ধরে ইন্ডিয়ান ফুটবলটাকে চেনেন, তিনি নিউক্লিয়াসটা বোঝেন, তিনি ব্যাপারটা বোঝেন যে কোথায় কোন প্লেয়ারটাকে বেশি করে দরকার লাগবে এবং তার টিমে কী কী খামতি রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল ডোমেস্টিক ওয়াইজ খুব ভালোভাবে যেমন টিম বিল্ড আপ করে নিয়েছে, ফরেনার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ সেই জায়গাটা ভীষণভাবে ওয়ান অফ দ্য স্ট্রং বা ওয়ান অফ দ্য বেস্ট একটা ফরওয়ার্ড লাইন বা অ্যাটাকিং লাইন আপ কিন্তু তৈরি হয়েছে। এবং 6th ফরেন প্লেয়ার এসে যাওয়ার ফলে পরে 6th ফরেন প্লেয়ার এসে যাওয়ার পরে আমরা এটাও হয়তো বলতে পারবো যে ওয়ান অফ দ্য বেস্ট ফরেন স্কোয়াড আমরা হয়তো ইস্টবেঙ্গলে দেখতে পাচ্ছি 2024-25 সিজনের জন্য। এবং যখন ডোমেস্টিক অ্যান্ড ফরেন টোটালটাকে আমরা ক্যালকুলেট করে বলবো, তখন কিন্তু ইস্টবেঙ্গল একটা যথেষ্ট ভালো স্কোয়াড বানিয়ে ফেলছে, যেখানে আগামী দিনে ইস্টবেঙ্গলের টার্গেটটা নিশ্চিতভাবে প্লে অফের জন্য থাকবে, সুপার কাপের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য থাকবে, ডুরান্ট কাপকে অনেক দিন পর জেতার জন্য একটা
লাগেজ ইস্টবেঙ্গলে থাকবে। তো সব দিক থেকে কিন্তু কার্লোস কুয়াদ্রা তিনি টিমটাকে অনেক ভালোভাবে এবারে বিল্ড আপ করছেন। বাকিটা অবশ্যই যেটা বলি যে চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তোমাকে দুটো জায়গা কিন্তু সমানভাবে তাল মিলিয়ে চলতে হবে। একটা যেমন পারফরমেন্স ফ্যাক্টর থাকে, আরেকটা কিন্তু লাক ফ্যাক্টর থাকে। দুটো ফ্যাক্টর যখন 50-50 ওয়েতে এগোয় তখনই কিন্তু একটা টিম চ্যাম্পিয়নশিপের কাছাকাছি গিয়ে পৌঁছে। সেটা কতটা ইস্টবেঙ্গলের জন্য এই সিজনে, আপকামিং সিজনে ফেভার করে সেটাই হবে দেখার বিষয়। অ্যান্ড লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারের রুমার এই মুহূর্তে কিন্তু স্ট্রংলি বেরিয়ে আসে। তার এজেন্ট বেশ কিছু ক্লাবের সাথে কথা বলছে, এখনও অবধি পার্টিকুলার কোনো ক্লাব তার নাম বেরিয়ে আসেনি, তবে এই এজেন্ট কিন্তু চেষ্টা করছে যে ইন্ডিয়ান সুপার লিগে এই প্লেয়ারটাকে নিয়ে আসার। প্লেয়ারটা যথেষ্ট পরিমাণে একটা পপুলার প্লেয়ার, রবার্তো সোরিয়ানো। দীর্ঘদিন ধরে লা লিগাতে তাকে আমরা খেলতে দেখেছি, তাকে আমরা সিরিয়াতে খেলতে দেখেছি। বাট একটা বিষয় কি, লাস্ট 1 ইয়ার চোটের কারণে কিন্তু পুরোপুরি মাঠ থেকে বাইরে ছিল, কিন্তু পুরো যে 1 ইয়ার বাইরে ছিল এরকম না। চোট সেরে যাওয়ার পর 2-3 মাস পর থেকে কিন্তু বেশ কিছু ভালো ক্লাবের ওর কাছে অফার আসে। সাম্পদোরিয়া থেকে অফার আসে, পরে দেখা যায় যে আরও বেশ কিছু ইতালির ক্লাব থেকে অফার আসছে, টার্কি থেকে অফার আসছে, বাট সেই অফারকে কিন্তু রিজেক্ট করতে শুরু করে এবং আস্তে আস্তে সেই অফারের পরিমাণ এই মুহূর্তে কমেছে এবং আপাতত ওর কেরিয়ারে যে আবারও একটা জাম্প রয়েছে, সেই জাম্পটা দেওয়ার জন্য এই রবার্তো সোরিয়ানো কিন্তু ছোট লিগকে টার্গেট করছে, যেখানে হয়তো সারা বছরে 50-60টা ম্যাচের টার্গেট থাকবে না, ম্যাচের সংখ্যা কম থাকবে এবং ওর রিকভারির জন্য একটা ভালো এনভায়রনমেন্ট সেটা কোথাও টার্গেটেড হতে পারে এবং তার জন্য এশিয়া যে বেস্ট অপশন হতে পারে সেটা আপাতত মনে করা হচ্ছে যে তার জন্যই বেশ কিছু ক্লাবের সাথে, বেশ কিছু আইএসএল ক্লাবের সাথে কিন্তু তার এজেন্ট কথাবার্তা চালাচ্ছে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার, দীর্ঘদিন ধরে বড় লিগে খেলার অভিজ্ঞতা, গোল স্কোরিং এবিলিটি বলো বা বিল্ড আপ এবিলিটি বলো, অ্যাটাকিং মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড, প্রতিটা পজিশনে খেলতে পারে। ইতালির জাতীয় দলের হয়ে 9-10টার মতো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। লাস্ট 2020-তে ইতালি ন্যাশনাল টিমের হয়ে খেলেছে রবার্তো মানসিনি যখন কোচ ছিলেন। তো নিশ্চিতভাবে প্লেয়ারটা একটা বড় প্লেয়ার। যদি ইন্ডিয়াতে আসে, যদি আইএসএলে ফাইনালি সিগনেচার হয় তাহলে একটা বিগ সিগনেচার হবে, কিন্তু এই ধরনের প্লেয়ারদের নিয়ে আসার ক্ষেত্রে যে ওয়েজেসটা ক্যারি করতে হয় এবং অবশ্যই যেহেতু প্লেয়ারটা প্রায় 1 বছর মাঠের বাইরে, তো একটা যে কোনো রিস্ক ফ্যাক্টর থেকে যায় যে আলটিমেট সেই প্লেয়ারটা ক্লিক করবে কি না, সেই প্লেয়ারটা আলটিমেট যে টিমে সই করুক না কেন সেখানে ভালোভাবে ঠিকঠাক করে তার সার্ভিস পাওয়া যাবে কিনা একটা বড় ডাউট থেকে যায়। কিন্তু বারবার করে রবার্তো সোরিয়ানো কিন্তু জানিয়েছিল যে আমার কাছে বেশ কিছু অফার ছিল, বাট আমি যতক্ষণ না নিজে ভেবেছি আমি ফিট হচ্ছি, পুরোপুরি ফিট হচ্ছি, ততক্ষণ আমি কোনো ক্লাবে সিগনেচার যে করবো না, এটা আমি ঠিক করেছিলাম। বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু জানিয়েছে। তো মনে করা হচ্ছে যে 2024-25 সিজনের জন্য প্লেয়ার কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফিট। তার যে হাঁটুর চোট ছিল, যে সার্জারি হয়েছিল, সমস্ত কিছু এই মুহূর্তে রিকভার্ড হয়ে গেছে। তো যদি আমরা আইএসএলে এরকম প্লেয়ারকে পাই, এই ধরনের ক্রিয়েটিভ প্লেয়ারকে পাই, যার কেরিয়ারের শুরুটা হয়েছিল বায়ার্ন মিউনিখের ইউথ সিস্টেম থেকে, তারপরে তাকে আমরা লা লিগাতে দেখেছি, সিরিয়াতে দেখেছি, তো সেই ধরনের প্লেয়ারকে পাওয়া মানে একটা বড় সিগনেচারকে পাওয়া, একটা বড় প্লেয়ারকে খেলতে দেখতে পাওয়া। তবে এই ধরনের বড় প্লেয়ারকে টার্গেট করা দরকার, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমাদের যারা ইয়াং প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু এই ধরনের প্লেয়ারদের থেকে অনেক কিছু শিখতে পারে। তো এরকম প্রচুর প্লেয়ার রয়েছে যারা হয়তো মার্কেটে ফ্রি, যারা রীতিমতো আমাদের ইন্ডিয়ান ফুটবলে এসে ভালো সিজন কাটিয়ে ফেলতে পারবে, ভালো খেলতে পারবে, সেই ধরনের প্লেয়ারদের একটু টার্গেট করা দরকার। সেই দিক থেকে আমরা একটু পিছিয়েই রয়েছি, এজেন্ট ভিত্তিক ব্যাপার বোঝাই যায়। তো যাই হোক, দেখা যাক এই ধরনের বড় প্লেয়ারদের আমরা আবারও কবে দেখতে পাই, সে অপেক্ষাতেই কিন্তু দিন গুনছি। আর এই ভিডিওটা এই অবধি। এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।